আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মনোরঞ্জন আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শত ঝড় বৃষ্টি এবং প্রতিকূলতায়ও যে শিখাটি নিভে যাবার কথা না, ঢাকা ক্যান্টনমেন্টের সেই শিখা অনির্বাণ গত 7 দিনের বেশি হলো জ্বলছে না। কে বা কারা এই শিখা অনির্বাণকে নিভিয়ে দিল? গতকাল পাকিস্তানের বাংলাদেশি হাইকমিশনার ইমরান হায়দার আরো 2 জন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এ.কে.এম. শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়ায় এসেছে তাদের মিটিং এর খবর, কিন্তু সেই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে এবং সাথে আরো 2-1টি ইস্যু নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই যেটা বলছিলাম যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সম্মানার্থে ক্যান্টনমেন্ট এলাকায় কেন্দ্রীয় মসজিদ এবং গলফ ক্লাবের মাঝামাঝি জায়গায় শিখা অনির্বাণ স্থাপন করা হয়েছিল। এই শিখা অনির্বাণের এই শিখাটি সব সময়ের জন্য জ্বলত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু অনেকেই বাংলাদেশে, বিশেষ করে যারা ৭১-এর পরাজিত শক্তি, তারা সবসময় এইটিকে অগ্নি পূজার সাথে তুলনা করে এটির বিরোধিতা করত। এই শিখা অনির্বাণ এমন ভাবে তৈরি করা হয়েছিল যে এটি কোনো অবস্থায় নিভে যাবে না। সাধারণত তিতাস গ্যাস থেকে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে এটি জ্বলে, কিন্তু কোনো কারণে যদি এই গ্যাস সাপ্লাই ইন্টারাপ্ট হয় তাহলে এটার অনেক রকমের ব্যাকআপ সাপোর্ট আছে। গতকাল আমাদের নেত্রী শেখ হাসিনার সাথে কথা হচ্ছিল। আমি তখন তাকে এই প্রসঙ্গটি বলেছিলাম যে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। তো তিনি বলেছিলেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এমন মডার্ন প্রযুক্তি যোগ করেছিলেন যে এটি নেভার কথা না। তাহলে কে বা কারা এটি নেভালো সেটি নিয়েই এখন আলোচনা হচ্ছে। ক্যান্টনমেন্টের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের ইচ্ছায় হয়েছে। জেনারেল ওয়াকার খান এটি বন্ধ করেছে এবং সেটি বন্ধ করার কারণ যতদূর জানা গেছে যে এই আগুন নাকি অনইসলামিক, এই আগুন জ্বলাটা অগ্নি পূজার মতোই। এবং ক্যান্টনমেন্ট থেকে এই নিয়ে কিন্তু আজ অবধি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা তার বাইরেও এই শিখা অনির্বাণ নিভে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এবং আমাকে যে সূত্রটি নিশ্চিত করেছে যে ওয়াকার খান এটি আর পুনরায় জ্বালাতে চান না। ওয়াকার খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে ইদানিং জেনারেল ওয়াকার খানকে বেশ বিষণ্ণ দেখা যায় এবং তিনি 2-1জনকে ফোনে এটিও বলেছেন যে আই এম ডান। ওয়াকার খানের কি আসলে সময় ফুরিয়ে আসছে? অনেকগুলো অপশন আছে তার, যে তিনি তার যে নর্মাল টেনিউর আগামী বছরের জুন মাস সেটা শেষ করে তিনি বিদায় নেবেন। তিনি হয়তো বাংলাদেশে নাও থাকতে পারেন। আবার তার টেনিউর শেষ করার আগেও তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা অব্যাহত আছে। আবার তারেক রহমানকে তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তারেক রহমানের কারণেই তার থাকা উচিত, যদিও তার শুরুতে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সমমানের একটা পদ নিয়ে তিনি অবসরের পরে থাকতে চেয়েছিলেন। কিন্তু রিসেন্ট যে চেঞ্জগুলো হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনীতি, সেখানে জেনারেল ওয়াকারের দিনগুলো শেষ। তো শেষ সময়ে এসে তিনি তার দীর্ঘদিনের খায়েশ, আমি বারবার বলেছি যে ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, শিবির করতেন, তার স্থানীয় একজন জামাত নেতা ছিল তার রাজনৈতিক গুরু, সেই গুরুর মাধ্যমে তার ব্রেন ওয়াশ হয়েছিল এবং তিনি দীর্ঘকাল ধরেই জামাতের পারপাস সার্ভ করে আসছিলেন। তিনি মাঝখানে শেখ হাসিনার আত্মীয় হিসেবে একটা মুখোশ ধারণ করেছিলেন এবং শেষ বেলায় এসে দেশ জাতির কাছে তার সেই মুখোশ উন্মোচিত, এবং অনেকেই জেনারেল ওয়াকার খানকে মীর জাফরের সাথে তুলনা করে থাকেন।
তো এই শিখা অনির্বাণ অবিলম্বে জ্বালানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি আজকে বন্ধ করে রাখলেও এটি ভবিষ্যতে আবার জ্বলবে, এবং যারা এটি বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পাকিস্তানের হাইকমিশনার মিস্টার ইমরান হায়দার আমাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মিস্টার শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়া বলছে যে তারা পারস্পরিক সামরিক সহযোগিতা এবং অন্যান্য প্রশিক্ষণের বিষয়ে কথা বলছেন, কিন্তু স্পেসিফিক যেটা মিডিয়া আমরা পাইনি, কিন্তু সেখানে আলোচনা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে 4 বছর মেয়াদী একটি সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে পাকিস্তানের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং দীর্ঘদিন ধরেই পাকিস্তান চাচ্ছে যে তাদের যেসব সামরিক জোট আছে তার যে কোনো একটিতে বাংলাদেশকে অ্যাড করতে। এই যে পাকিস্তানের সাথে সামরিক দিক দিয়ে এই যে এত মাখামাখি, এটা ইন্টারন্যাশনালি কি মেসেজ দিচ্ছে? এবং বাংলাদেশের আর্মি যদি পাকিস্তানের সাথে এত ঘষাঘষি করে তাতে তারা কতখানি উপকৃত হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থানটা কি হবে, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এবং ঐতিহাসিক কারণেই, বিশেষ করে ৭১-এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটি একটা বিশেষ মাত্রা পেয়েছে। তো সেই জায়গাটা অতিক্রম করে পাকিস্তান চেষ্টা করছে যে বাংলাদেশকে তাদের সামরিক জোটে নিতে। ইতিমধ্যে আমি আগে বহুবার বলেছি যে এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা হবে বা বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনাকাটিতে পাকিস্তানি এজেন্ট ব্যবহৃত হচ্ছে, কিনছে বাংলাদেশ, কিন্তু সেখানে এজেন্ট পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে বাংলাদেশের একটি সংস্থা তারা তাদের কমিশন বুঝে নিচ্ছে, অর্থাৎ এই কেনাকাটার কমিশন পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে হচ্ছে। তো এই হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সম্প্রসারিত অংশ, জনাব তারেক রহমানের বর্তমান সরকার। এটাও বাংলাদেশকে একটা ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এবার তুরাগ হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলি। ডিএমপি পুলিশ এখন একেবারে ওপেন প্রেস কনফারেন্স করে বলছে যে তুরাগ নদীতে কোনো হত্যাকাণ্ড হয়নি। জলজ্যান্ত 3টা লাশ পাওয়া গেল, এখন তো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পর্যন্ত আমরা পাচ্ছি, যে অথচ পুলিশ বলছে যে না, এরকম কোনো হত্যাকাণ্ড হয়নি। এবং পুলিশ যেটা বলছে যে হত্যাকাণ্ড হলে তো মামলা হতো, অথচ আমরা আগেও বলেছি যে পুলিশ এমনকি ডিজিএফআই ওই নিহতদের পরিবারকে ফোর্স করছে যে কোনো অবস্থায় মামলা না করা হয়, বরং যারা তাদের মিছিলে ডেকে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করার জন্য পরিচিত করা হয়েছিল। আজকে খবর পেলাম যে একজন নিহত সুমন, তার পরিবার, তার বাবা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে। তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি, মেরে ফেলা হবে, মামলা দেওয়া হবে, নানা রকমের কৌশল চলছে। কিন্তু সত্য কোনোভাবেই চাপিয়ে রাখা যায় না। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না, যার ফলে তুরাগের এই ঘটনা এটা এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বিশাল বিবৃতি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে, এবং সেখানে এই ঘটনার পুরো বর্ণনা আছে। একটা ছোট্ট অভিজ্ঞতা আমার হয়েছে এই গত প্রায় 2 বছর এই ইউটিউবে কাজ করতে গিয়ে এবং বাংলাদেশের পরিবর্তিত অবস্থায় কাজ করতে গিয়ে। অনেকেই বলেন, কথায় কথায় কিছু হলে বলেন শেখ হাসিনা কি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে, নেতারা কি করছে, কিন্তু এই প্রশ্নটি আমরা নিজেদের করি না যে আমরা আসলে কি করছি। তারা তাদের ভূমিকা করছেন কি বা করছেন না সেটা মূল্যায়িত হবে, হওয়া উচিত, কিন্তু আমরা যারা কনসার্ন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করি নিজেকে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, আমরা কি করছি? আমরা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি? আমরা কি ফেসবুকে একটা লাইক দেই? আমরা কি ফেসবুকে একটা স্ট্যাটাস শেয়ার করি? এই যে মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন পিটিশনের জন্য আসে, চিঠি আসে, যে জাতিসংঘকে চিঠি পাঠানো হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টের কমিশনের চিঠি পাঠানো হচ্ছে, সেখানে আপনাকে সাইন করার জন্য অনুরোধ করা হয়। আপনি কি একটা সই করেন? আপনি আপনার কাজটুকু করবেন না, কিন্তু আপনি মনে করবেন আপনার পক্ষ হয়ে এ বি সি ডি সবাই অন্যরা করে দেবে।
আজকে বাংলাদেশ একটি কঠিন সংকটের মুখোমুখি। আমরা যারা এই অবস্থা থেকে উত্তরণ চাই, আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কমেন্টে আপনাদের একটা অ্যাপিল দিচ্ছি গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্ক থেকে। এই অ্যাপিলটা হলো যে বাংলাদেশের বর্তমান অবস্থা, গণতন্ত্র ফিরিয়ে আনা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এই ধরনের কয়েকটা অ্যাপিল তারা করবে এবং সেখানে তারা একটা ক্যাম্পেইন করছে যে 20,000 লোকের সাইন থাকতে হবে এবং তারা অনেক সাইন পেয়েছে। আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনার কাছে অনুরোধ থাকবে আপনিও ওই আপনার নাম ঠিকানা দিয়ে সেখানে স্বাক্ষর করে এই পিটিশনের একজন হন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ। আসসালামু আলাইকুম ওয়া সবাইকে অনেক রাহমাতুল্লাহি ধন্যবাদ। ওয়া বারাকাতুহু। বিষয়টি পুরনো, কিন্তু এর যে প্রেক্ষাপট এটি বর্তমান এবং এটির যে গুরুত্ব তা আগামী দিনের আমাদের অর্থনীতি, জাতীয় পরিচয়, আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ব্যাংকিং ব্যবস্থা সবকিছুর জন্যই এটি রীতিমতো অশনি সংকেত। আমাদের দেশে অনেকে অনেক সময় অনেক কিছু করেন যেটি অবিবেচনাপ্রসূত। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। যখন দুর্নীতি দমন কমিশন হলমার্ক কেলেঙ্কারি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করল, ঠিক সেই সময়টিতে দুর্নীতি দমন কমিশনের এই হস্তক্ষেপের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছিল না। এই কারণে হলো শেখ হাসিনার জামানার প্রথম দিকে একেবারে সবাই খুব গণতন্ত্র মনা হয়ে পড়েছিল। আবুল হোসেনকে গ্রেপ্তার করতে হবে, হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে যত সব বড় বড় কেলেঙ্কারি রয়েছে, এ সকল কেলেঙ্কারি একেবারে সমূলে উপরে ফেলতে হবে। হলমার্ক যে কাজটি করেছিল সেটি হলো সে নামে বেনামে বহু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত হলমার্কের যে ঋণ, তার সঙ্গে তার যে অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, এটার পরিমাণ বেশি ছিল। সোনালী ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করেছে এই প্রকল্পটি বাঁচানোর জন্য, কিন্তু না, সরকারি আমলাতন্ত্রের যে দাপট, সে দাপটে হলমার্কে গলা টিপে মারা হলো এবং ওই যে শিল্প কলকারখানার বিরুদ্ধে যে যাকে বলা হয় আচরণ, সেই আচরণে একটার পর একটা ধস নামতে থাকতো ব্যবসা বাণিজ্যে। হলমার্ক শেষ হলো, কিন্তু সোনালী ব্যাংকে সে টাকা আদায়ের কোনো ব্যবস্থা হলো না। কিন্তু যখন এই হলমার্কে এই ঘটনাটা ঘটলো, তারপরে বেসিক ব্যাংক কিন্তু আব্দুল হাই আরো মারাত্মক অন্যায় করলো, কিন্তু আব্দুল হাইয়ের একটা প্রশ্ন কেউ কিন্তু স্পর্শ করতে পারলো না। 3,000 কোটি টাকা হলমার্ক নিয়েছিল, আর জনতা ব্যাংক থেকে তখন অ্যানন ট্যাক্স ছিল 3,000 কোটি টাকা। তো সেই অ্যানন ট্যাক্স এবং হলমার্ককে লাইমলাইটে আনার জন্য বা অন্যান্য ঘটনাগুলো সামনে আনার জন্য সব মিলিয়ে বাংলাদেশে এত তোলপাড় হলো, সেই এক তোলপাড়ে এস আলম গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যারা আছে ভ্যাকসিনকো সবাই মিলে প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বের করে নিয়ে গেল। পুরো ব্যবসা বাণিজ্য শেষ। তো এই যে আমাদের আমলাতন্ত্র, আমাদের থানা পুলিশ প্রশাসনের যে অনিয়মতান্ত্রিক আচার আচরণ, চালচলন, এটা আসলে আমাদের ভবিষ্যৎকে সংকটের মধ্যে ফেলে। ভূমিকাটা নিলাম এই কারণে যে সাম্প্রতিক সময় আপনারা যারা লক্ষ্য করেছেন যে সিআইডি একটি চার্জশিট অনুমোদন করেছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল সেই প্রায় 800 কোটি টাকা। এই রিজার্ভ চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শেখ হাসিনা সরকার ওই মুহূর্তে গদিচ্যুত করেছিল।
ওই সময়টাতে আমার বক্তব্য ছিল যে এই গদিচ্যুতিতে শেখ হাসিনার একটা মারাত্মক ভুল হলো। এখন ইদানিংকালে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেটা হলো শেখ হাসিনা সবার আগে জিজ্ঞাসা করেছিলেন যারা তদন্তের কর্মকর্তা, ইভেন এই ঘটনা যখন প্রকাশ হয়নি তার আগে শেখ হাসিনাকে যখন গভর্নর জানিয়েছিলেন আতিয়ার রহমান, তো শেখ হাসিনা তখন সমস্ত গোয়েন্দা সংস্থা যারা লোকজন তাদের সবাইকে ডেকে গোপনে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আতিয়ার কি এই ঘটনার সাথে জড়িত কিনা। সবাই এক বাক্যে বলেছে যে না, উনি জড়িত না, পুরো সিস্টেমের মধ্যে একটা করাপশন ঢুকে পড়েছে, যেটি এখন মোটামুটি ইন্টারনেটে ওই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সবাই নানা রকম পডকাস্টে বক্তব্য দিয়েছেন। তো এটা শেখ হাসিনা নিজে জানার পরেও, বিশ্বাস করার পরেও গভর্নর আতিয়ার রহমানকে তিনি অ্যাভেল করেননি, বা জনরোষের ভয় বা ওই মুহূর্তে সরকারের যে সাধু সাজার যে চেষ্টা, সব মিলিয়ে সরকার হয়তো নিজে ভড়কে গিয়েছিল এবং আতিয়ার রহমান সাহেবকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হলো। যা হোক, ঘটনা পরিক্রমায় এই যে টাকা রিজার্ভ চুরি, তারপরে এর সাথে যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু সফলতা, সেই সফলতাটুকু আসছে কিন্তু সেই রাখাল বালক আতিয়ার রহমানের উদ্যোগে। তিনি চাকরি হারানোর আগেই কিন্তু এই ঘটনাগুলো তিনি করে ফেলেছিলেন। ফার্স্ট ছিল তিনি আমেরিকা থেকে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে মামলা এই দীর্ঘ শুনানির পরে এখন সেই মামলা গ্রহণ করা যায়, আমেরিকার আদালত সেটা মানে কগনিজেন্সি নিয়েছে। দ্বিতীয়ত তিনি সেই হ্যাকারদের কাছ থেকে ব্যাংকক এবং ফিলিপাইন্সে যে অর্থগুলো ছিল, যেগুলো তখনও ট্রান্সফার হয়, সেই অর্থগুলো ফেরত আনতে পেরেছিলেন। তৃতীয়ত এই ঘটনার সাথে যে জড়িত সেটা হলো ফিলিপাইন্সের রিজাল ব্যাংক। ফিলিপাইন্সের রিজাল ব্যাংকের যে সংশ্লিষ্ট কর্মকর্তা, তার বিরুদ্ধে সেই ফিলিপাইন সরকার যে ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেওয়ার পর সেই ব্যাংকের বিরুদ্ধে, অর্থাৎ মূলত সেই ব্যাংকের বিরুদ্ধে মার্কিন ফেডারেল কোর্টে মামলা করা থেকে শুরু করে আর যা কিছু করা দরকার সব কিন্তু সেই গভর্নর আতিয়ার রহমান সাহেব করেছেন। তো সেখানে বেশিরভাগ টাকা ফেরত এসেছে, বাকি টাকা ফেরত আসবে এবং রিজার্ভ ব্যাংক সেটা দেবে। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা বাংলাদেশ এর পক্ষ থেকে আমেরিকাতে যে যুক্তি এবং তথ্য উপস্থাপন করা হবে বা করতে হবে, সেটি হলো এই ঘটনার পেছনে রিজাল ব্যাংক জড়িত, এই ঘটনার পেছনে হ্যাকাররা জড়িত এবং হ্যাকারদের সাথে কেউ কেউ বাংলাদেশে জড়িত। এই তথ্যপত্রগুলো তাকে দিতে হবে এবং সেই তথ্য এবং উপাত্তর সঙ্গে যদি সিআইডির যে চার্জশিট, সেই চার্জশিটের অমিল থাকে কিংবা পরস্পর বিরোধী হয়, তাহলে এটা নিয়ে বাংলাদেশে মামলা চলবে। এই সিআইডির মামলায় যারা আসামি তাদের সবাইকে আপনি ফাঁসিতে চড়াতে পারবেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশ ব্যাংকের যে ভাবমূর্তি, এটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আমি এখন পর্যন্ত জানি না যে এই চার্জশিটে ইন ডিটেলস কি আছে, যেহেতু এটা অনুমোদিত হয়েছে, এটা এখনো সাবমিট করা হয়নি, হয়তো সাবমিট করা হবে। আমাদের দেশে যা হয়, যখন একটা চার্জশিট হয়, এসপি পর্যায়ের যারা লোকজন আছেন তারা জেলা পর্যায়ে এটি অনুমোদন দেন। এখন এখানে কারা অনুমোদন দিচ্ছেন, কোন পর্যায়ে দিচ্ছেন, এটিকে সিআইডি যিনি প্রধান, এর একজন এডিশনাল আইজি, তিনি দিচ্ছেন কিনা আমি বলতে পারবো না। এই মামলায় যারা গুরুত্বপূর্ণ আসামি কয়জন গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন
তাও আমি জানি না। তবে সেই যে এই মামলার প্রধানতম গুরুত্বপূর্ণ আসামি রাখাল বালক ডক্টর আতিউর রহমান, তিনি দেশের বাইরে আছেন। ফলে আওয়ামী লীগের অন্যান্য যারা লোকজন রয়েছেন তাদের মতো তিনিও এখন সেই একটা রাজনৈতিক যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার সুযোগ তিনি নেবেন। 2 নম্বর হলো যে আইনগতভাবে আমেরিকাতে যে মামলা চলছে সেই মামলায় ডক্টর আতিউর এবং তার যারা লোকজন আছেন তারা যেভাবে স্বপ্রণোদিত হয়ে সরকারকে, রাষ্ট্রকে সহযোগিতা করতেন, এখন সেই ঢাকাতে যদি তাদের বিরুদ্ধে মামলা হয়, তার আসামি থেকে যান এখানে চার্জশিটে, তাহলে মার্কিন ফেডারেল কোর্টে আতিউর রহমান যাবেনও না, আর তার ত্রুটিও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যখন সিআইডির মামলা হবে, তাকে ইন্টারন্যাশনাল যে পুলিশ ইন্টারপোল, সেই ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড অ্যালার্ট জারি করা হবে এবং তিনি প্রাণান্ত চেষ্টা করবেন সেখান থেকে পালিয়ে থাকার জন্য অথবা কোনো একটা দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য। তো সেটা তিনি তার মতো করবেন। কিন্তু আমাদের যে অর্থনীতি, আমাদের যে ব্যাংক, এগুলোর কি হবে? ডক্টর আতিউর আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশ পরিচিত একজন মানুষ, স্বনামধন্য অর্থনীতিবিদ। আওয়ামী লীগ পন্থী যে সকল অর্থনীতিবিদদের মধ্যে একটু ধড়িবাজি রয়েছে, ঘুষ, অর্থনীতি, দুর্নীতির যে একটা সমন্বয় অনেকের মধ্যে দেখা যায়, ডক্টর আতিউরের যারা গুরুতর শত্রু তারাও বলতে পারবেন না যে এই লোকটি কারো কাছ থেকে ঘুষ খেয়েছেন। একটা টাই নিয়েছেন, একটা শার্ট নিয়েছেন, এটা যে কোনো লোক বলতে পারবেন। তার সবচেয়ে বড় যে আপনি যদি দুর্বলতা ধরেন, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মিডিয়ার সাথে কথা বলেছেন, শেখ হাসিনাকে নিয়মিত, মানে অর্থমন্ত্রীকে ভায়োলেট করে নিয়মিত সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং তার সঙ্গে শেখ হাসিনার যে সখ্যতা, এটি দেখে অনেকে বলতেন যে তিনি হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগের অর্থমন্ত্রী হবেন। তো এই ছাড়া অন্য কোনো, মানে যে দুর্নীতি, অনিয়ম, এগুলোর যে অভিযোগ, সেটি তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। প্রান্তিক একটি জনগোষ্ঠী থেকে উঠে আসা, দরিদ্র একটি পরিবার থেকে উঠে আসা ডক্টর আতিউর কখনো নিজেকে অভিজাত দাবি করেননি। তার যে গায়ের রং, তার যে ফিগার, তার যে ক্যারিয়ার, তিনি ইজিলি নিজেকে রায় বাহাদুর, খান বাহাদুর বলতে পারতেন। কিন্তু তিনি বলেছেন কি করে শৈশবে অত্যন্ত কষ্ট করে রাখাল বালকের মতো দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ পরিবারের যে আমাদের, তার যে শুরুটা, জন্মের যে শুরুটা, সেটা 50-এর দশকের শেষ সময়। তখন আবহমান বাংলাতে প্রায় সব পরিবারই ছিল দরিদ্র। এই পরিবারের ছেলেদেরকে স্কুলে যাওয়ার আগে গরু বাছুর লালন পালন করতে হতো, তারপরে ক্ষেতের ফসলে যে কাজকর্ম, সেই কাজগুলো করতে হতো। যাদের বাড়িতে 4-5টি দুধেল গাভী ছিল, তাদের দুধ দোহাতে হতো এবং এগুলো বিক্রি করতে হতো, এবং সেই কাজগুলো ডক্টর আতিউর করেছেন। সেই কষ্ট করে ধীরে ধীরে ঢাকা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন, অর্থনীতিবিদ হয়েছেন, গভর্নর হয়েছেন। তো এই যে সফলতার যেটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা তিনি গর্ব ভরে সবার কাছে বলতেন। এই জন্য তাকে অনেকে রাখাল বালক হিসেবে কেউ ঠাট্টা করতেন, এমনকি তার পরিবারের স্ত্রী সন্তানরা বলতেন যে কি দরকার এই সমস্ত কথাবার্তা বলার। কিন্তু তিনি এই কথাগুলো বলতেন এবং এটাকে ধারণ করতেন। এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই রাখাল বালক একমাত্র ব্যক্তি যিনি পরপর কয়েকটি ধাপ অতিক্রম করেছেন, প্রান্তিক জনগোষ্ঠী থেকে সমাজে একেবারে অভিজাত পর্যায়ে পৌঁছে গেছেন। সাধারণ দরিদ্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। কিন্তু দুর্নীতি যাকে স্পর্শ করেনি, তারপর অজার শত্রু, কারোর সাথে তার শত্রুতা, মারামারি, হানাহানি, এই সমস্ত পলিটিক্যাল যে ক্যাওয়াস, এগুলোর মধ্যে তিনি ছিলেন না। এবং তিনি যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ততদিন পর্যন্ত এস আলম, সালমান, বেক্সিমকো, এই জিনিসগুলো আসলে এত অসহনীয় পর্যায়ে যায়নি। 2012 সাল পর্যন্ত এতটা অসহনীয় পর্যায়ে যায়নি।
যেই মুহূর্তে তাকে গদিচ্যুত করা হলো, অমনি বাংলাদেশ ব্যাংকের সেই একজন ডিপ্টি গভর্নর, হিন্দু এক ভদ্রলোক ছিলেন, এসকে সুর, তার নেতৃত্বে যে একটা যাকে বলা হয় অর্থ দানব গোষ্ঠী তৈরি হয়ে গেল। তার পরবর্তীতে যে সকল গভর্নররা আসছেন তারা সেই অর্থ দানবদের হুকুম তামিল করেছেন মাত্র, তাদের কথা মতো তাদের বাসায় গিয়ে, তাদের বাড়িতে গিয়ে, এমনকি তাদের বেডরুমে গিয়ে বিভিন্ন ব্যাংকের যারা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধ্য করতেন, সেই বড় বড় ব্যবসায়ীদের বেডরুমে। এই ছিল এদের অবস্থা। বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের, বিশেষ করে সরকারি যে সমস্ত পাবলিক ব্যাংকের চেয়ারম্যানরা ছিলেন, দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। একটা মানে এই যে শুধুমাত্র একজন চেয়ারম্যান হবেন বা একটা ব্যাংকের একজন ডিরেক্টর হবেন আওয়ামী লীগ জমানাতে, এই ডিরেক্টররা শত শত কোটি টাকা চুরি চামারি করেছে। তো সেখানে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের বিরুদ্ধে ব্যক্তিগত যেখানে 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই, সেখানে তিনি হ্যাকারদের সাথে মিলিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছেন। এই অমানবিক এবং নির্দয় যে অভিযোগ, সেই অভিযোগ আমরা করতে পারি রাজনীতির প্রতিহিংসার কারণে, দায় এড়ানোর জন্য, কিন্তু এটি আলটিমেটলি শেষ পর্যায়ে আইনের ভিত্তিতে কতটা প্রমাণিত হবে সেটি পরের ব্যাপার। কিন্তু এরকম একটা চার্জশিট বা এরকম একটা বিষয়, এটি যে পুরো বাংলাদেশ ব্যাংকের ক্রেডিবিলিটি, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ, এবং বিশেষ করে এই যে টাকা 800 কোটি টাকার একটা বিরাট অংশ তিনি ফেরত এনেছেন, আর বাকি অংশ চূড়ান্তভাবে ফেরত আসার পথে রয়েছে। এবং এটি যে বাংলাদেশ ব্যাংকের কোনো ত্রুটি ছিল না, বাংলাদেশের কোনো ত্রুটি ছিল না, এই পুরো জিনিসটাই হ্যাকাররা করেছে এবং তার সাথে সাথে আন্তর্জাতিক চক্র জড়িত। এই আন্তর্জাতিক চক্রকে আমরা বাংলাদেশের সবাই মিলে 1000টা রায় দিলেও কিছু করতে পারবো না, কিন্তু মার্কিন ফেডারেল কোর্টের যদি একটা সাধারণ রায় এসে যায় এদের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে এর সাথে সম্পৃক্ত যে সকল ব্যাংক বিমা রয়েছে সবাই বাংলাদেশকে জিহুজুর করবে। আমরা এই যে একজন রাখাল বালককে বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তা আওয়ামী লীগ পন্থী ছিলেন তাদেরকে ফাঁসানোর জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যে তোড়জোড় চলছে, যেখানে ছাত্রলীগ আছে, যেখানে যুবলীগ আছে, যেখানে আওয়ামী লীগ আছে, হোক সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাজ নট ম্যাটার, সবাইকে তুরাগে ফেলতে হবে। এই তুরাগে ফেলার সংস্কৃতি থেকে যদি অন্তত এই আর্থিক সেক্টরটাকে আলাদা রাখা না যায়, এর মতো সেন্সিটিভ কোনো জায়গা নেই, তাহলে আমরা আগামী দিনগুলোতে যে বিপর্যয়ের মধ্যে পড়ব বলে আশঙ্কা করছি, সেই বিপর্যয়কে আরো অনেক অনেক বহুগুণে বাড়িয়ে দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।